আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূলবালক ক্যাম্পাসের সপ্তম শ্রেণীর নীতিবা শাখা রোল নং 20। আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে। তো আমার আগের ভিডিওতে আমি একটি পরীক্ষণের বিষয় বলেছিলাম। তো তখন আমি চিন্তা করি যে আমি অনুশীলনী বইয়ের অধ্যায়গুলোর একটি পরীক্ষা দেই। তো তাই আমি সেটি পরীক্ষার একটা সাজেশনের মতো আপনাদেরকে দিই। তো তখনই আমি মনে পড়ে যে আমি এই প্রশ্নগুলো আমি বাছাই করে লিখে ফেলেছিলাম আমার খাতায়। তো সেখান থেকে ভিডিওটা দেওয়া শুরু করলাম। তো আমাদের আগে যদি এই সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের আগে যেতে হবে আমাদের অনুশীলনী বইয়ে। এটা হচ্ছে আমাদের অনুশীলনী বই। এখন আমরা যদি আমাদের অনুশীলনী বইয়ের ভিতরে যাই, আমাদের অনুশীলনী বইয়ের এই যে টেরারিয়ামের অংশ, ফুটে বাগান টেরারিয়াম ইংরেজিতে টেরারিয়াম। অবাক লাগছে? এটা অনেকটা অ্যাকোয়ারিয়ামের মতো দেখতে। টেরারিয়াম হলো ঘরের কোনো ছোট বাগান। এই লাইনটা আমরা আন্ডারলাইন করতে পারি, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বদ্ধ পরিসরে স্বয়ংসম্পূর্ণভাবে বাস্তুতন্ত্র গড়ে তোলা। টের অর্থে স্থলভাগ, যে বিবেচনায় বদ্ধ স্থলভাগে বাস্তুতন্ত্র। এবার টেরারিয়াম তৈরি করলে কেমন হয়? যদি টেরারিয়াম তৈরির মাধ্যমে বিজ্ঞান শেখা যায় তাহলে তো সেটা আরও আনন্দে। তো এই প্রথম পৃষ্ঠা থেকে আমরা যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে টেরারিয়াম কি। তো এইখানে আমরা যদি লিখতে চাই, টেরা শব্দের বাংলা অর্থ স্থলভাগ। টেরারিয়াম হলো ঘরের কোনো ছোট বাগান। বদ্ধ পরিসরে স্বয়ংসম্পূর্ণভাবে বাস্তুতন্ত্র গড়ে তোলা, অর্থাৎ সব কিছু বিবেচনায় নিয়ে বোঝা যাচ্ছে যে ঘরের কোণে বদ্ধ পরিসরে স্বয়ংসম্পূর্ণভাবে স্থলভাগে ছোট বাগান আকারে বাস্তুতন্ত্র গড়ে তোলাকে টেরারিয়াম বলে। এইখান থেকে যে সকল প্রশ্ন আছে সেই সকল প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে যাব। এরপরে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি যে শুরুতেই কাজ হবে শিক্ষকের সহায়তায় কয়েকটি দলে ভাগ হয়ে যাওয়া। বিদ্যালয়ের আশেপাশের প্রকৃতির বিভিন্ন প্রাণী, গরু, ছাগল, টিকটিকি উদ্ভিদ কীভাবে বেড়ে ওঠে ও টিকে থাকে তার কারণ দলগতভাবে পর্যবেক্ষণ করবে। কোন দল কোন প্রাণী বা উদ্ভিদ পর্যবেক্ষণ করবে তা আগে নির্ধারণ করতে হবে। দলের পর্যবেক্ষণকৃত তথ্য ছক 1-এর দলের যে কোনো একজন লিখে রাখো, শিক্ষকের সহযোগিতায় প্রত্যেক দল। তো এইখানে আমাদেরকে আগে যে সকল জানতে হবে, যেমন প্রথমে আমাদের জানতে হবে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কী। যেহেতু আমাদের এখানে বলা হচ্ছে যে বাস্তুতন্ত্র থেকে যে কোনো একটি প্রাণী নিয়ে কোনো নির্দিষ্ট অঞ্চলের সঙ্গে খাপ খাইয়ে যে সকল জীব টিকে থাকে ও বংশবৃদ্ধি করে সেই জীবগোষ্ঠী এবং তার পরিবেশের অজীব উপাদানসমূহ মিলে যে ইকোসিস্টেম তৈরি হয় তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এরপরে আমাদের এখানে একটু আছে, এ সকল বাস্তুতন্ত্রকে বায়োমও বলা হয়। এটা আমরা আমাদের বইয়ের প্রথম অধ্যায় জীববৈচিত্র্যে পেয়ে যাব। এরপর টেরা শব্দের বাংলা অর্থ কী? এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন। এটা হচ্ছে টেরা শব্দের বাংলা অর্থ স্থলভাগ, যেটা আমরা প্রথম অংশেই বলে দিয়েছি। এরপর আমাদের যে ছকটি ছিল সেই ছকের উত্তর। আমরা দলের নাম ঠিক করেছি শাপলা, যেহেতু এটা আমাদের জাতীয় ফুল। তো পৃষ্ঠা 70-এর ছক 1, এখানে আমরা বেঁচেছি কলা গাছ। তো এইখানে আমরা এদের আবাসস্থল কেমন, এখানে আমরা দিয়েছি রোদযুক্ত পানির নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন উঁচু জমি। এরা কিভাবে বেড়ে উঠছে? পর্যাপ্ত সূর্যালোক, সঠিক সেচ ব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি প্রক্রিয়ায় এরা বেড়ে উঠছে। এরা টিকে থাকতে কী কী মোকাবিলা করে? কলা গাছ বিভিন্ন কীটপতঙ্গ দ্বারা বাহিত বিভিন্ন রোগ, ছত্রাক ইত্যাদি মোকাবিলা করে। এরপরে যদি আমরা দেখতে চাই, আমাদের এইখানে আছে এদের খাদ্য কী? পানি, পরিমিত সার, বিভিন্ন ধরনের কীটনাশক ইত্যাদি। তবে এই ছিল হচ্ছে আমাদের এই ছকের উত্তর। এরপরে আমরা যদি দেখতে চাই, আমাদের এই টেরারিয়াম অধ্যায়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শ্বসন ও সালোক সংশ্লেষণ। আমরা যদি আমাদের খাতার ভিতরে একটু তাকাতে চাই তাহলে দেখতে পাবো সালোক সংশ্লেষণ কী। তো এখানে আমরা একটা চিত্র ব্যবহার করব সালোক সংশ্লেষণ কী সেটা বোঝার জন্য। সালোক সংশ্লেষণটা কী? মূলত সূর্যের আলোর উপস্থিতিতে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সূর্যের আলো লেখা আছে আর এখানে সূর্যের আলো আসছে। সূর্যের আলোর উপস্থিতিতে এখানে কার্বন ডাই অক্সাইড এখানে ঢুকছে পাতার দ্বারা, পাতার পত্ররন্ধ্রের সাহায্যে কার্বন ডাই অক্সাইড বায়ু পরিবেশ থেকে নিয়ে এবং এখানে মাটির নিচ থেকে যাবে পানি এবং খনিজ পদার্থ, এবং মাটির নিচ থেকে ভূমি থেকে পানি ও খনিজ পদার্থ নিয়ে ফ্লোয়েম ও জাইলেম টিস্যুর সাহায্যে সেটাকে উদ্ভিদের পাতার মধ্যে নিয়ে এবং
সেটা উদ্ভিদের সারা শরীরে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে ছড়িয়ে দিয়ে যে প্রক্রিয়াটি সম্পন্ন হয় সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আমরা যদি বলতে চাই তাহলে বলতে পারি স্ব আলোক সংশ্লেষণ। এখানে স্ব আলোক বলতে আমরা বুঝতে পারি হচ্ছে স্বতে সূর্য, আতে আলোক, আর হচ্ছে সংশ্লেষণ তো সংশ্লেষণ, অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে সংশ্লেষণ। এবার আমরা আসি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এখানে প্রথমে আমরা দেখতে পারি শ্বসন প্রক্রিয়া। CO2 প্লাস H2O। CO2 বুঝতে তো কারো সমস্যা হবে না। C হচ্ছে কার্বনের প্রতীক, O2 হচ্ছে অক্সিজেনের প্রতীক। তো CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। আমরা জানি অক্সিজেন যদি কোনো হচ্ছে যৌগের প্রতীকের পরের দিকে বসে তাহলে ওইটাকে অক্সিজেন না বলে অক্সাইড বলা হয়। অর্থাৎ এখানে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যোগ H2O। আমরা জানি পানির প্রতীক হচ্ছে H2O, অর্থাৎ ডাইহাইড্রোজেন মনোক্সাইড হচ্ছে পানি। এরপর এই দুইটা পরিবেশ থেকে নিয়ে তার সাথে এখানে সূর্যের আলো, যেটাকে ইংরেজিতে বলা হয় ফোটন, সেই ফোটন হচ্ছে ক্লোরোফিল। অর্থাৎ এটা যাচ্ছে হচ্ছে উদ্ভিদের পাতার ভিতরে একটা ক্লোরোপ্লাস্ট নামক অংশ আছে, আমরা অঙ্গাণু, যেটা আমরা আগেই পড়েছি বা অর্ধবার্ষিক সামষ্টিক উন্নয়নের সময়। সেই উদ্ভিদ কোষের যে অঙ্গাণু ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল। সেই ক্লোরোফিল হচ্ছে ভিতরে থাকে হচ্ছে গ্রানাম থাকে, তারপর ওইরকম আরও কিছু স্তর থাকে। তো ওইখান থেকে ক্লোরোফিল সবুজ বনের ক্লোরোফিলের মধ্য দিয়ে সেটি কি তৈরি করে উদ্ভিদের শরীরে CH12O6, অর্থাৎ 6টি কার্বন পরমাণু, 12টি হাইড্রোজেন পরমাণু এবং 6টি অক্সিজেন পরমাণু, যেটাকে আমরা জেনে থাকি মূলত অক্সিজেনের শর্করার প্রতীক হিসেবে, গ্লুকোজের প্রতীক হিসেবে, যোগ অক্সিজেন তৈরি করে এটি O2 এবং H2O অর্থাৎ পানি তৈরি করে। অর্থাৎ এই সকল কিছু তৈরি করে থাকে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এখানে যদি আমরা একটু যেতে চাই তাহলে দেখবো এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং শুধুমাত্র সূর্যের আলোতে ঘটে, শুধুমাত্র উদ্ভিদে, অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদে ঘটে। এরপর যদি এখানে দেখতে চাই উদ্ভিদের ক্ষেত্রে, এবার দেখি শ্বসন প্রক্রিয়া দুই প্রকার। সবাত শ্বসন হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে হয়, তবে যেটা আমরা বলতে চাই নোট, প্রায় সকল জীবে সবাত শ্বসন হয় যেটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। আর অবাত শ্বসন, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের অক্সিজেন প্রয়োজন হয় না, তাদের ক্ষেত্রে অক্সিজেনের অনুপস্থিতিতে অবাত শ্বসন প্রক্রিয়া ঘটে। এতক্ষণ আমরা সেই বিষয়ে জানলাম, এখন আমরা আসি আমাদের এই বিষয়টিতে। তো এইখানে আমরা এই শ্বসনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আবার জানব। ব্যাপন প্রক্রিয়া, যে প্রক্রিয়া উদ্ভিদের পাতা থেকে উদ্ভিদে থাকা অক্সিজেন অথবা কার্বন ডাইঅক্সাইড পরিবেশে নির্গমন হয় তাকে ব্যাপন প্রক্রিয়া বলে। আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, আমরা যখন পানি স্ফুটন হয় তখন উপরের গরম হয়ে যাওয়া হালকা পানি নিচে চলে যায়, নিচের গরম হয়ে যাওয়া হালকা পানি উপরে উঠে যায় এবং উপরের ঘনত্ব বেশি থাকা, ভারী থাকা সেই ঠান্ডা পানিটা আবার নিচে নেমে যায়। ঠিক এখানেও সেরকমই ঘটে। এইখানে হচ্ছে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড যদি উদ্ভিদের নিচের অংশে বেশি থাকে তবে সেটা উদ্ভিদের নিচের অংশে উপরের অংশে যদি বেশি থাকে তবে সেটা উদ্ভিদ থেকে বের হয়ে যায় অথবা নিচে নেমে যায়। এরপর যদি প্রচ্ছেদন বলি, একে নেসেসারি এভিল বা প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। এর পিছনে একটি কারণও আছে, কারণ শীতকালে আমরা অনেক সময় দেখি গাছের পাতাগুলো হলুদ হয়ে, কমলা হয়ে, লাল হয়ে ঝরে যায়। এর কারণ হচ্ছে এতে প্রচ্ছেদন প্রক্রিয়া ঠিকমতো ঘটে না। কিভাবে ঘটে না? প্রচ্ছেদন প্রক্রিয়া ঘটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, প্রয়োজনে অতিরিক্ত হলেও পাতা মারা যায় আর প্রয়োজনে কম হলেও পাতা মারা যায়। এখন পাতার আবার মৃত্যু কীভাবে ঘটে? আমরা জানি যে পাতার ক্লোরোফিলের সাহায্যে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে, আর পাতার অন্যান্য কিছু অঙ্গের সাহায্যে ব্যাপন ও প্রচ্ছেদন প্রক্রিয়া, এই সকল প্রক্রিয়া ঘটে। এখানে হচ্ছে প্রচ্ছেদন প্রক্রিয়া হচ্ছে উদ্ভিদের ভিতরে যদি প্রয়োজনে অতিরিক্ত পানি থাকে সেটা বের হয়ে যায়। এখন শীতকালে প্রয়োজনে হচ্ছে আবহাওয়া শুষ্ক থাকার কারণে এবং বৃষ্টিপাত কম হওয়ার কারণে বা একবারে নাই হওয়ার কারণে সেখানে উদ্ভিদের মধ্যে অতিরিক্ত পানি তো দূরের কথা, তার প্রয়োজনীয় পানি সে নিতে পারে না। এজন্য সেখানে প্রচ্ছেদন প্রক্রিয়া না ঘটায় পাতাগুলো ঝরে পড়ে এবং সেখানে পরবর্তীতে নতুন পাতা জন্মায়। এরপর আমরা যদি বলি
আর প্রচ্ছদন প্রক্রিয়া অতিরিক্ত হলে কিভাবে, যেমন বর্ষাকালে আমরা অনেক সময় দেখব যে বর্ষাকালেও পাতা ঝরে যায়। কিভাবে? কারণ প্রচ্ছদন প্রক্রিয়া উদ্ভিদ সবসময় চালু রাখতে পারে না। আর বর্ষাকালে উদ্ভিদের ওইখানে নিচে অনেক পানি জমে, বিশেষ করে কাঁঠাল গাছগুলো বর্ষাকালে প্রায় মরা মরা অবস্থা হয়ে যায়। কারণ হচ্ছে বর্ষাকালে প্রচ্ছদন প্রক্রিয়া অতিরিক্ত, কারণ প্রচ্ছদন প্রক্রিয়ার একটা লিমিট থাকে। আমরা যেরকম হচ্ছে আমাদের যেরকম প্রস্রবণ প্রক্রিয়া ঠিক সেরকমই মানুষের যেরকম প্রস্রবণ প্রক্রিয়া ঠিক তেমনই উদ্ভিদের প্রচ্ছদন প্রক্রিয়া। তো এটাই হচ্ছে বলার ছিল। এরপর আরেকটি প্রক্রিয়া আছে যেটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া, সেটা আমি লিখে নিই। অভিস্রবণ প্রক্রিয়া কি? ব্যাপন প্রক্রিয়ার বিপরীত। ব্যাপন প্রক্রিয়া কি? উদ্ভিদের পানিটা নিচে নেমে যায় অথবা বাইরে বের হয়ে যায়। আর অভিস্রবণ প্রক্রিয়া কি? নিচে থেকে পানি উপরে উঠে যায়, উপরে পানি না থাকলে। তো এরপরে হচ্ছে মানুষের শ্বসন ঘটে ব্যাপন প্রক্রিয়ায়, অর্থাৎ মানুষের শ্বসন তো ব্যাপন প্রক্রিয়ায় ঘটে। অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড পরিবেশে নির্গমন হলে তাকে ব্যাপন প্রক্রিয়া বলে। হ্যাঁ, আর মানুষ তো তার নাকের সাহায্যে, ফুসফুসের সাহায্যে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। এখন মানুষের শ্বসন দুই প্রকার, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। বহিঃশ্বসন দুই প্রকার, প্রশ্বাস ও নিঃশ্বাস। এখন অক্সিজেন পরিবহনকারী, আমাদের এখানে নোট, অক্সিজেন পরিবহনকারী আমাদের যে সকল রগ রয়েছে, আমরা সাধারণত বলে থাকি রগ, সেগুলোকে বলা হয় ধমনী, এবং কার্বন ডাইঅক্সাইড বহনকারীকে বলা হয় হচ্ছে শিরা। তো আজ এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আমি এ সম্পর্কে আপনাদেরকে আরও আপডেট দেবো এবং আপনারা আমার সঙ্গেই যুক্ত থাকবেন। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমার ভিডিওগুলো আপনারা আরেকবার করে দেখুন। আমি চাই যে আমি যে কাজটি করি সেই কাজটি সবার মধ্যে ছড়িয়ে দিতে। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ।